নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা অলিক বিকেল গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু হচ্ছে আজকের গল্প, সুচিত্রা ভট্টাচার্যের লেখা অলিক বিকেল। শীততাপ নিয়ন্ত্রিত ভাড়ার গাড়ির নরম গতিতে হেলান দিয়ে বন্ধ কাচের ওপারটাকে দেখছিল অন্তরা। না, কলকাতার এই অঞ্চলটা মোটেই বদলায়নি। ওয়েলিংটন বউবাজারের মোড় ঠিক একই রকম ঘিনছি। ট্রাম লাইনের দুধারে পুরনো বাড়িগুলো এখনো বহাল তবিয়াতে বর্তমান, ভগ্নপ্রায় দশায়, হতশ্রী চেহারায়। সেই তখনকার দোকানপাটগুলো যেন একই রূপে বিরাজ করছে এখনো। মেডিকেল কলেজের লাল লাল বাড়িও কোনো পরিবর্তন ঘটেনি। একে কি সময়ের থেমে থাকা বলে? হয়তোবা। ড্রাইভারের গলা শোনা গেল। কলেজ স্ট্রিট এসে গেছে ম্যাডাম, গাড়ি কোথায় রাখবো? দেখুন না কোথায় পার্ক করা যায় আমাদের কলেজের। বলেই থমকালো অন্তরা। মানে প্রেসিডেন্সির উল্টো দিকের রোডটাই। ওখানে খুব ভিড় হবে ম্যাডাম, জায়গা মিলবে না। তবু দেখুন না চেষ্টা করে। সত্যি রাস্তাটা মানুষে মানুষে থই থই, ঠিক যেমনটা থাকতো তখন, কিংবা তার চেয়ে বেশি বই কম নয়। সার বইয়ের দোকান থেকে লোক যেন উপচে পড়ছে পথে। তাদের কাটিয়ে কুটিয়ে অবিরাম হর্ন দিতে দিতে কোনো ক্রমে কলেজ স্কোয়ারের কোনটাই এলো ড্রাইভার। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি বেরোচ্ছিল। সুযোগ বুঝে দখল করে নিয়েছে ফাঁকটুকু। অন্তরা নামলো গাড়ি থেকে। সালোয়ার কামিজে দোপাট্টা খানা গুছিয়ে নিল কাঁধে। মানুষের জঙ্গল ভেদ করে পায়ে পায়ে এগোচ্ছে কফি হাউসের দিকে। বুকে টিপ টিপ উত্তেজনা। আপন মনে হেসেও ফেলল একটু। এমন উদ্ভট খেয়ালের কোনো মানে হয়? কাল ব্যাঙ্গালোর ফিরে যাবে, আর আগে আজ দুপুরে দিব্যি চষে বেরোচ্ছে ইলগিন রোডের শপিং মলখানা। 2 হাত উপর করে কেনাকাটাও চলছিল বেশ। হঠাৎ যে কেন স্মৃতি রোমন্থনের বাই চাপল? মাত্র 44 বছর বয়সে এসব কি শোভা পায়? কিংবা কি জানে, হয়তো এই বয়স থেকেই ফের চাগাত দিতে শুরু করে স্মৃতিরা। লোভ হয় পুরনো দিনগুলোকে আবার ছুঁয়ে চেনে দেখতে। ভাগ্যিস এবার সৌমাল্য আসেনি সঙ্গে, এলে হয়তো কফি হাউসে পাড়িয়ে জমাতে পারত না অন্তরা। সৌমাল্য জেঠাতের মানুষ, বউয়ের এ ধরনের শখ জেগেছে শুনলে সে ভিড় মিখেত নিখাত। কফি হাউসের গেটে পৌঁছালো অন্তরা। পলক থামল। বিড়ি সিগারেটের দোকানটা অটুট, কিন্তু সেই বুড়ো দোকানিটা কই? তার জায়গায় এক ছোকরা। বুড়োর ছেলে? অসম্ভব নয়। একটা একটা করে সিঁড়ি ভাঙছিল অন্তরা। কান খাড়া করে শুনছিল সেই পুরনো গঙ্গম আওয়াজটা আসে কিনা। নেই তো। অমনি কপালে কলকা ভাঁজ। ছেলে মেয়েদের আনাগোনা কি কমে গেছে কফি হাউসে? দোতলায় উঠে কফি হাউসের অন্তরে পা রেখে ভুল ভাঙল অন্তরার। না, আছে তো ছড়িয়ে ছিটিয়ে টেবিলে টেবিলে, তবে তেমন একটা উচ্চকিত নয় যেন। কফি হাউসের ভোলক তো বদলে গেছে আমূল। অ্যালবার্ট হলের সেই প্রাচীন অভিজাত রূপ এখন হাল ফ্যাশনে ঝা চকচকে পরিপাট্য। ঝকঝকে দেওয়াল, চকচকে টেবিল চেয়ার, লম্বা ডাটি, ফ্যানগুলোর মলিন লুকটাও কোথাও উধাও। যে টেবিলটাই তারা নিয়মিত আড্ডা জমাতো, সেখানে এক তরুণ ল্যাপটপ খুলে কি দেখাচ্ছে এক তরুণীকে। নিশ্চয়ই লিটল ম্যাগাজিনের পাতা নয়, কিংবা কোনো কবিতার লাইনও নয়। সেই পাগলটার মতো 2 হাত নাড়িয়ে মাথা ঝাঁকিয়ে কোনো টেবিলে কথা বলছে কি কেউ? গোটা হলটাই বেশ বড় শান্তশিষ্ট। সিগারেটের ধোঁয়া নেই, আড্ডাখানার মিশ্র কোলাহল নেই। নেহাতি একটা আটপৌড়ে রেস্টুরেন্ট। দূর দূর স্মৃতির সঙ্গে কিছুই মিলছে না। এতটা ছুটে আসা বৃথা হলো অন্তরার। স্রেফ সময়ের অপচয়। আইফোন বাজছে। ভ্যানিটি ব্যাগ খুলে তাড়াতাড়ি মনিটরে চোখ রাখলো অন্তরা। মা। ঈষৎ উদ্বিগ্ন স্বরে অন্তরা জিজ্ঞেস করল, কি হলো? কিছু না, তোর কেনাকাটা শেষ?
মোটামুটি। বুবাই ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে সমস্যা নেই, ও তো লক্ষ্মী ছেলে। কি করছে ও? চুপটি করে বসে আছে বারান্দায়, লোক দেখছে। কথা বলছে কিছু নিজে থেকে, ওই দু একটা। বিকেলে কিছু খেয়েছে? হ্যাঁ, ওর যা বাঁধা ধরা খাওয়া, ম্যাগি নুডলস। ওসব নিয়ে তুই ভাবিস না, ধীরে সুস্থে বাজার সেরে আয়। মার শেষ বাক্যটি আশ্বাসের মতো শোনালো কি। ফোন রেখে অন্তরা খানিক বিমনা। মা যে তার অতি শান্ত নাতিটিকে নিয়ে খুব স্বস্তিতে নেই, এ তো মার ফোন করা থেকে টের পাওয়া যায়। মার এই অস্বচ্ছন্দ অনুভূতিটাকে খুব একটা দোষ দেওয়া যায় না। অটিস্টিক নাতিটাকে নিয়ে দাদু দিদা যে যথেষ্ট মনোকষ্টে থাকে, এ তো অন্তরার অজানা নয়। কতবার তো বাবা মাকে সে বুঝিয়েছে বুবাইয়ের অটিজম কোনো অসুখ নয়, ও একটা বিশেষ ধরনের মানসিক প্রতিবন্ধকতা মাত্র। সারাক্ষণ আত্মমগ্ন হয়ে থাকা, কিংবা লোকজনের সঙ্গে মিশতে না পারা, কিংবা এলোমেলো কথা বলা, এ ধরনের বাচ্চার স্বভাব যা আছে কিনা আস্তে আস্তে একদিন কেটেও যাবে। শুধু তার প্রতি সারাক্ষণ বাড়তি মনোযোগ দিতে হয়, এই যা। দিদি, দাঁড়িয়ে কেন? বসুন। অন্তরা চমকে তাকালো। উর্দি পড়া এক বেয়ারা, সামনে একটা ফাঁকা টেবিল দেখে চেয়ার টেনে বসে পড়ল অন্তরা। বেয়ারাটিও এসেছে সঙ্গে সঙ্গে। কি নেবেন দিদি? অন্তরা বিড় করে বলল, মেনু কার্ড নেই? হ্যাঁ, ওই তো টেবিলেই। দিচ্ছি অর্ডার। আগে একটু জল। সরে গেছে বেয়ারা। অন্তরা মেনু কার্ডটা টানল, খুলল না। ছোট্ট একটা শ্বাস পড়ল। বাবা মাকে সে যা বোঝায়, সে কি নিজে তা মানে? 11 বছর হয়ে যাওয়া ছেলেটাকে এখনো সে যে চোখের আড়াল করে না। সে কি এমনি এমনি স্নায়ুবিদ, মনোবিদ, শিশু বিশেষজ্ঞদের দরজায় দরজায় সে কি অকারণে ঘুরে বেড়াচ্ছে? বুবাইয়ের জন্যই তো সে চাকরি ছেড়েছে। বুবাইয়ের জন্যই না সে গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন। বুবাইয়ের জন্যই না তার আর সৌমাল্যর মধ্যে আজ বড় সড় চিড়ের আভাস। বুবাই যখন বোস্টনে জন্মালো, অন্তরা নাকি বুবাইয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি, আর তাতেই নাকি বুবাইয়ের অটিজম ধরা পড়তে অনেক দেরি হয়ে গেছে। সৌমাল্য এহেন অভিযোগের পাল্টা নালিশে তো ছিল অন্তরার তৃণে মজুদ। দিন রাত অফিস অফিস অফিস। ছেলের পিছনে কতটা সময় দিয়েছে সৌমাল্য? বোস্টনের ওই বাড়িটা ছিল নৌশব্দের এক খাঁচা। সারাদিনে সেখানে একটা শব্দ উচ্চারিত হতো কিনা সন্দেহ। এমন গৃহে সন্তান যে অটিস্টিক হবে, এ আর এমন কি আশ্চর্যের? যাক, সে যাই হোক, অন্তরা কাউকে দোষারোপ করতে চায় না। তার কপালটাই মন্দ। সে তো এ মেনেই নিয়েছে। এখন ছেলের সঙ্গে থেকে থেকে তাকে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক করে তোলাটাই অন্তরার একমাত্র লক্ষ্য। কি যে হবে বুবাইয়ের? বেয়ারা জল রেখে গেছে। গ্লাসে চুমুক দিল অন্তরা। গ্লাস নামিয়ে রাখতেই ঈষৎ সচকিত। অদূরে এক টেবিলে একটি মেয়ে একদৃষ্টে তাকিয়ে তার দিকে। কে রে বাবা? শ্যামলা শ্যামলা মুখখানা চেনা চেনা লাগছে যেন। মেয়েটি তার বয়সী, চোখে চশমা, পরনে তাঁতের শাড়ি, চেহারা একেবারে বিশেষত্বহীন কিন্তু পরিচিত। কোথায় দেখেছে? মেয়েটি দূর থেকে হাসল একটু। অন্তরাও বোকার মতো ঠোঁট ফাঁক করেছে। টেবিল ছেড়ে এগিয়ে আসছে মেয়েটি। সামনে এসে সপ্রতিভ স্বরে বলল, চিনতে পারছো? মিহি কণ্ঠস্বর। এই গলার আওয়াজেই অন্তরায় মনে পড়ে গেছে। কফি হাউসে মাঝে মাঝেই সেখানে তাদের টেবিলে আসতো মেয়েটা। জয় তখন সবে দিগলয় পত্রিকাটা বার করতে শুরু করেছে। সেখানে ছাপার জন্য কবিতা দিয়ে যেত মেয়েটি। আর তাদের হইচইয়ের মাঝে মাঝে মুখে কুলু পেটে বসেও থাকতো কখনো কখনো। কি যেন নাম মেয়েটার, কি যেন নাম। স্মরণে আসামাত্র অকৃত্রিম হাসি ফুটেছে অন্তরার ঠোঁটে। তুমি তো সাহানা। যাক, চিনেছ তাহলে। সাহানাকে একটু যেন উৎফুল্ল দেখালো। অনুমতির অপেক্ষা না করেই চেয়ার টেনে বসেছে। হাসি হাসি মুখেই বলল, আমি তো তোমার মতো সুন্দরী নই, নেহাতি খেদি বুঝি। ভেবেছিলাম আমাকে তোমার মনে পড়বে কিনা কে জানে। রূপের প্রশংসায় খুশি হলো অন্তরা, তবু মুখে লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে বলল, যাক, কি যে বলো, বুড়ি হতে চলেছি, এখন আবার সুন্দর অসুন্দর।
বয়স তোমায় ছুতেই পারেনি, এখনো 30-30 বলে চালিয়ে দেওয়া যায়। হৃষ্ট মুখে অন্তরা বলল, বাজে কথা রাখো, তারপর বলো কেমন আছো। আমাদের আবার থাকা সংসার নিয়ে নাজেহাল হচ্ছে। এই তো ছেলের বই কিনতে। কত বড় ছেলে তোমার? 7 পুরে 18 চলছে, 12 ক্লাসে উঠল, আর্টস নিয়ে পড়ছে। ওর বাবা কয়েকটা রেফারেন্স বইয়ের নাম নিয়ে এসেছিল, সেগুলো কিনতেই আজ এ পাড়ায়। অন্তরা পলক বিমনা। তার প্রথম বাচ্চাটা মিসক্যারেজ না হলে 17-18 হতো নয় কি? সেও নিশ্চয়ই স্কুলের শেষ ধাপেই থাকতো এখন। বুবাইকে তো সেভাবে স্কুলেই দেয়া গেল না এখনো। কি যে হবে বুবাইয়ের। সাহানা নিজেই মনে বলে চলেছে, আজ স্কুলের ছুটি, ভেবেছিলাম একটু বিশ্রাম পাবো, ঠিক একটা কাজ চেপে গেল ঘাড়ে। অন্তরা কথায় ফিরল, তুমি বুঝি স্কুলে পড়াও? হ্যাঁ গো, সেই কুলঘাট পেরিয়ে দুখানা বাস বদলে যেতে হয়, যাতায়াতেই প্রাণ বেরোনোর জোগাড়। অন্তরা স্মিত মুখে বলল, তা বই কেনাকাটির ঝামেলাটা তোমার বর করলেই তো পারত। হুম, তাহলেই হয়েছে। যা খেয়ালি মানুষ, অফিসে যাই রোজ, তাতেই না আমি ধন্য হয়ে গেছি। বিরক্তি নয়, যেন একটা সূক্ষ্ম গর্ব দিচ্ছে সাহানার চোখে। অন্তরার মজা লাগছিল, বড় নাচিয়ে বলল, কোথায় চাকরি করেন তিনি? রাইটার্স বিল্ডিংয়ে। তবে ওটার নাম কাওয়াস্তে, আসল চাকরি তো তার লিটিল ম্যাগাজিন। ও নিয়ে মেতে থাকে দিনরাত, প্রেসে ছুটছে, বিজ্ঞাপনের জন্য দৌড়াচ্ছে, লেখা জোগাড় করছে। সত্যি সাহিত্য পাগল। পুরোপুরি বিয়ের আগে যেমনটা ছিল তেমনটাই আছে। বেয়ারা এসেছে আবার। অন্তরা সাহানাকে জিজ্ঞেস করল, কি খাবে বলো? শুধু কফি? যা, তা হয় নাকি? চিকেন অমলেট নি? হেভি হয়ে যাবে, অনেক দেরিতে খেয়েছি আজ। তা হোক, চিকেন অমলেটই নি, দেখি পুরনো স্বাদটা পাই কি না। সাহানা হেসে উঠল। বেয়ারা অর্ডার নিয়ে চলে যেতেই বলল, তুমি বুঝি পুরনো স্বাদ খুঁজতে এসেছ? যতটুকু মেলে। তা তুমি এখন কোথায় থাকো? কাছেই, কৈলাস বোস স্ট্রিটে, মগজে ফির পলকা টোকা। জয়ও তো কৈলাস বোস স্ট্রিটেই থাকতো না, এখনো কি আছে সেখানে? সাহানা কি তার খবর রাখে? জিজ্ঞেস করবে সাহানাকে। প্রশ্ন করার আগেই সাহানা বলে উঠল, আমার কথা ছাড়ো, তোমার খবর বলো তো। বিয়ের পর তো তুমি সেই আমেরিকা চলে গিয়েছিলে, তাই না? হ্যাঁ, বোস্টনে। গত বছর অবশ্য দেশে চলে এসেছি, ব্যাঙ্গালোরে সেটেল করেছি। তা হঠাৎ কলকাতায়? বাবার শরীরটা ভালো যাচ্ছিল না, তাই একবার দেখে গেলাম। ও, ছেলে মেয়ে কটি? তারা কত বড় হলো? একটি ছেলে, লেট ইস্যু, এখন 11+। বাবা, চমৎকার সংসার। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ির তো রাবণের গোষ্ঠী নয়। দেওর, শ্বশুর, যা, ননদ, বাচ্চা কাচ্চা, ক্যালোর ক্যালোর, বাড়িতে থাকলেই মাথা ঝিমঝিম করে। এ যেন একটু বেরিয়ে এসেছি, একটু শান্তিতে আছি। অন্তরা হালকাভাবে মনে হলো, এমন একটা ভিড়ের সংসারে থাকলে কি বুবাইয়ের পক্ষে ভালো হতো না? হয়তো অটিজমের সমস্যাটা পড়তই না ছেলেটা। বেয়ারা খাবার দিয়ে গেছে। অন্তরা প্লেট টানল। সাহানাও। চিকেন অমলেটে নুন গোলমরিচ ছড়াতে ছড়াতে সাহানা বলল, তোমাকে দেখে আজ কিন্তু আমি সত্যিই অবাক হয়ে গেছি। কেন? মাঝে মাঝে তোমাকে নিয়ে আলোচনা হয় কি না? সেই তো পরশুই কি যেন বলছিল। মানে? আমার বর তো প্রায় বলে, অন্তরা খুব বুদ্ধিমতী মেয়ে, নিশ্চয়ই সুখী হয়েছে, গুছিয়ে সংসার করছে। অন্তরা সংশয় ভরা স্বরে জিজ্ঞেস করল, তোমার হাজব্যান্ড আমায় চেনেন নাকি? ও মা, জয় কি তোমাকে কখনো ভুলতে পারে? সাহানার মুখটি হাসিতে অমলিন, একটু যেন কৌতুকের স্বরে বলল, জয় আমার সব বলেছে গো, কিচ্ছু লোকায়নি। কাটায় গাথা চিকেন অমলেটের টুকরো অন্তরার মুখে অবধি পৌঁছালো না, আগেই থেমে গেছে হাত। জোর বিষম খাচ্ছিল, সামলেছে কোনো মতে। ফ্যাসফেসে গলায় বলল, কি কি লোকায়নি? তোমরা পরস্পরকে কেমন পাগলের মতো ভালোবাসতে। একদিন দেখা না হলে জয় কীরকম ছটফট করত, কিভাবে তোমাদের ছাড়াছাড়ি হলো। কফি হাউসের আলোটা যেন ঝপ করে কমে গেল। এক রাশ পাশুটে অন্ধকার যেন গিলে ফেলেছে অন্তরাকে। জয়কে অবহেলার উপাখ্যান
প্রত্যাখ্যানের কাহিনী সবই জানে শাহানা। তারপরও উপযাচক হয়ে তার সঙ্গে এসেছে গল্প করতে হেসে হেসে। কি ভয়ঙ্কর মেয়ে! আপনা আপনি কেমন যেন একটা আত্মরক্ষার সুরে এসে গেল অন্তরার গলায়। কঠু স্বরে বলল, আমি কোনো অন্যায় করিনি। জয়কে আমি যথেষ্ট সুযোগ দিয়েছিলাম। জয়ও তো সেই কথাই বলে, তুমি ওকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়েছিলে। শুনেই ও এমন নার্ভাস হয়ে গিয়েছিল, আর তোমার ছায়াও মারায়নি। এইভাবে বলেছে নাকি জয়? অর্ধসত্যের মনুকে পরিবেশন করেছে ঘটনাটা। জয়কে সে বিয়ের কথা বলেছিল ঠিকই, কিন্তু সে নেহাত খিদাওবা। সোমালের সঙ্গে সম্বন্ধটা তখন শুধু আসেইনি, প্রায় পাকা হয়ে যাওয়া পর্যায়ে। জয়কে কাটাতে অন্তরাও তখন মরিয়া। বাউন্ডলে বাস্তববোধহীন জয়ের সঙ্গে সম্পর্কিত যে কোনো ভবিষ্যৎ নেই, এ তো অন্তরা তখন বুঝেই ফেলেছে। তাই না জয়কে আচমকা বলল, হয় 7 দিনের মধ্যে আমাকে বিয়ে করো, নয় সির্ফ আমাকে ভুলে যাও। বলি ভরসা পাইনি, পাছে কোনো জয় যদি খ্যাপামি করে বসে। অন্তরা আর যোগাযোগ রাখেনি তার সঙ্গে। এক নিশ্চিন্ত নিরাপদ ওড়ানোর কল্পসুখে অন্তরা তখন বিভোর। কেন যে সে তখন পেছন ফিরে তাকাবে? জয় মোটেই বোকা নয়, নিশ্চয়ই অন্তরার মনোভাব টের পেয়েছিল। তবে দিব্যি সে কথা চেপে গেছে শাহানার কাছে। উল্টে সে নিজেই যেন দায়ী, এমন একটা নাটক খাড়া করেছে। কেন? কি প্রতিপন্ন করতে চেয়েছিল জয়? নিজের হেরে যাওয়াটাকে মহিমান্বিত করার বাসনা? কিংবা এমন তো নয় শাহানা নিজেই তাকে বাজিয়ে দেখতে চাইছে? অন্তরা তেতো গলায় বলল, আমি কতটা খারাপ তাও নিশ্চয়ই বলেছে। ও মা, না না, জয় তো শুধু তোমার প্রশংসাই করে। বলে জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মোড়টাই তুমি সবচেয়ে বেশি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। তোমার যা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, যে ধরনের জীবনে তুমি অভ্যস্ত, তাতে ভুল করেও জয়ের সঙ্গে জড়িয়ে পড়লে একটা বিশ্রী ম্যাসাকার হতো। তুমি যে আবেগের ছোকে বোকামি করে বসনি, এতেই ও খুশি। বটেই তো, জয়কে বিয়ে করাটা শুধু স্টুপিডিটিই হতো। কেন যে হঠাৎ দপ করে জ্বলে উঠল অন্তরা, চিবিয়ে চিবিয়ে বলল, জয়কে জানিয়ে দিও আই এম ফাইন। আমার বর বছরে 1.5 থেকে 2 কোটি মাইনে পায়। ব্যাঙ্গালোরে আমার একটা 2,500 স্কোয়ার ফিটের ভিলা কিনেছি। চাইলেই দুনিয়ার এনি লাক্সারি আইটেম আই ক্যান পারচেস নাও। আমি সুখের সাগরে ভাসছি, বুঝলে? অন্তরার আকস্মিক উত্তেজনায় শাহানা থতমত, তবু যেন সহজ সুরেই বলল, আমরাও সেই রকমটাই আন্দাজ করেছিলাম। শুনে যে কি ভালো লাগছে। তুমি আমার যা উপকার করেছ, তুমি তো সুখী হবেই। হ্যাঁ, আমি উপকার তোমার? নয়তো কি? তুমি না সরে গেলে আমি থোড়াই পেতাম জয়কে। মধ্যচল্লিশে শাহানার মুখে মৃডার আভাস। আমি তো প্রথম দর্শনেই জয়ের প্রেমে পড়ে গিয়েছিলাম। সেই তোমার যখন কফি হাউসে আসতে, তখনই মুখ ফুটে তখন কিছু বলিনি। তোমাদের ব্যাপারটা জানতাম যে। বুঝেছি। অন্তরার গলার পাতলা শ্লেষ। আমি চলে যেতেই তোমাদের মধ্যে একটা ইয়ে হয়ে গেল, তাই তো? ঠিক তা নয়, ও তখন খুব মন মরা থাকতো, কারোর সঙ্গে মিশত টিসত না, আমার সঙ্গে তো নয়। সেই সময় মরিয়া হয়ে একদিন বলে ফেললাম, আমি তোমাকে ভালোবাসি। শুনি জোটে কাই, সোজা বলে দিল, কেটে পড়ো। অন্তরা ছাড়া আমার পক্ষে কাউকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আমি তখন বললাম, বেশ তো, অন্তরা যেমন আছে থাক না, তাতে তো তোমাকে ভালোবাসিটা আমার আটকাচ্ছে না। একটা সম্পর্ক গড়তে গেলে দুজনকে যে সমান ভালোবাসতে হবে, এমন তো কোনো বাঁধা ধরা নিয়ম নেই। বললি এই কথা? অন্তরার চোখ বড় বড়। আর জয় তা মেনেও নিল। ওই আর কি, মন থেকে না মানলেও খুব একটা দূরছাই করতো না। তারপর স্কুলের চাকরিটা পেয়ে যখন বিয়ের কথা পারলাম, ও নিমরাজের মতন হলো। সঙ্গে সঙ্গে শুনিয়েও রাখলো, যদি ভেবে থাকি ওর মন থেকে অন্তরাকে রিপ্লেস করছি, তাহলে সেটা নেহাত হবে মূর্খামি। ক্ষণপূর্বের রাগটা জুড়িয়ে আসছিল অন্তরার। জয় তাকে এত ভালোবাসে? সহসাই এক পলকে অচেনা পুলকে তীর তীর করছে বুকটা। ভেতরের খুশি গোপন রেখে অন্তরা বলল, তুমি সেই সত্যিই রাজি হলে বিয়ে করতে? হাইলি ইনসাল্টিং। আমারও তো মান অপমান বোধ নেই। সত্যি সত্যি কাউকে ভালোবাসলে মান অপমান জ্ঞান আর থাকে না, কি বলো? জবাব পড়ল না অন্তরার। ঘাড় নাড়ল কি? অন্তরা জানে না। শাহানাই ফির বলল, তবে বিয়েটা খুব মজা হয়েছে জানো। প্রথম দিকে খুব ভয় পেতাম,
ওর মেজাজ মর্জি বুঝে শুনে চলতাম। আর একদম এখন আমল দিই না, বরং ওর কাণ্ড কারখানা দেখে দেখে মাঝে বিরক্তি হয়ে যায়, প্রকাশও করি। তখন হয় চুপ করে থাকে, নয়তো আমাকে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। আমিও তখন দিব্যি টের পাই জয়ের মধ্যে একটা বড় সড়ো বদল ঘটে গেছে। কি রকম? শাহানা লজ্জা লজ্জা মুখে বলল, ও বোধহয় আমায় ভালোবেসে ফেলেছে অজান্তেই। শুনে হাসবে না বিরক্ত হবে না রাখবে ভেবে পাচ্ছিল না অন্তরা। অদ্ভুত একটা প্রতিক্রিয়া হচ্ছে বুকের ভেতরে, একটা ভিজে ভিজে বাতাস বইছে যেন কোথাও। হে কিসের অনুভূতি? ক্ষোভ, হতাশা, বেদনা? চিকেন অমলেট শেষ, বেয়ারা প্লেট নিয়ে গেছে, সামনে এখন কফির পেয়ালা। কাপে চুমুক দিয়ে শাহানা বলল, ব্যাগ ব্যাগ করে অনেক কথা বুকে ফেললাম, তুমি নিশ্চয়ই খুব বোর হলে। অন্তরা অস্ফুটে বলল, না। তোমার বরের কথা এবার বলো, নিশ্চয়ই তোমায় খুব ভালোবাসেন। একটু আগে হলেও অন্তরা কৃত্রিম উচ্ছ্বাস করা কারি কারি মিথ্যে আউড়ে যেত অবলীলায়। এখন যেন স্বরই ফুটছে না। এত সাদাশীতে নিপাত নিরীহ বিস্ফোরক শাহানা কিভাবে যেন তার বাকশক্তি হরণ করে নিয়েছে। অতি কষ্টে মাথা অল্প হেলালো অন্তরা, বুঝিবা একটু হাসল, তারপর চোখ নামিয়েছে। কবজি খুঁড়িতে আচমকায় গলা চেঁচিয়ে ডাকল বেয়ারাকে, বিল মেটাবে এক্ষুনি। শাহানা বিস্ময়ে সুরে বলল, হেই, তুমি এখন উঠবে নাকি? হ্যাঁ, যাই। না না, আর একটু বসো, জয় এবার এসে পড়বে। তোমাকে হঠাৎ দেখে ও যা চমকাবে না। অন্তরা যেন ছাকা খেল, চেয়ার ছেড়ে তড়াক করে উঠে দাঁড়িয়েছে। ভারী ব্যস্ত মুখে বলল, না গো, অনেক দেরি হয়ে গেছে, কাল ফিরব, প্রচুর গোছগাছ করতে হবে। যুক্তিটা নিজের কানেই হাস্যকর ঠেকল যেন। তবু আর অপেক্ষা করল না অন্তরা, সরাসরি কাউন্টারে বিল মিটিয়ে ছেড়েছে কফি হাউস, নামছে সিঁড়ি বেয়ে। হঠাৎই মনে হলো, বই কিনতে এসে কফি হাউসে বসে আছে কেন? হয়তো এমনি এসেছিল। অন্তরাকে দেখতে পেয়ে কতগুলো আষাঢ়ে গল্প শুনিয়ে খানিক মজা লুটল না তো? জয়ের মতো খ্যাপা ধরনের লোক অমন একটা আটপৌরে মেয়েকে বিয়ে করে সংসারী হয়েছে, ভাবতেও কেমন লাগে। ফাল্গুনে বিকেল প্রায় শেষ, ফুটপাত ধরে দ্রুত ফিরছিল অন্তরা। হঠাৎই হৃৎপিণ্ডটা ধনুকের টঙ্কার, পাজামা পাঞ্জাবি পরা, কাঁচা পাকা দাড়ি। কে আসে ওই? চারপাশের পৃথিবীকে ভূক্ষেপ না করে হাঁটছে হেলে দুলে। হে ঈশ্বর, যেন অন্তরাকে দেখে না ফেলে, যেন মুখোমুখি না হতে হয়। না, জয় তাকে খেয়ালই করল না। সে এখন কফি হাউসে চলছে যে শাহানার কাছে। হাঁটার গতি কমে গেল অন্তরার, অবসন্ন পায়ে ফিরল গাড়িতে। কাঁচটা নামাতে যাচ্ছিল, কি ভেবে তুলে দিল আবার। বড় করে একটা শ্বাস ফেলল। জয় শাহানা কফি হাউসে মোড়া অলিক বিকেলটা কাচের উপরেই থাক না হয়। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অলিক বিকেল গল্পটি। গল্প পাঠিয়েছিলাম আমি, রিমা। বন্ধুরা, গল্পটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।